আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্টাডিটাচ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এদের রূপান্তর শিখব। সো আমরা শুরুতে আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। প্রাচীনকালে মানুষ গাছের ডালে, হাড়ে কিংবা পাথর সংগ্রহ করে হিসাব নিকাশ করত। যুগের পরিবর্তনের সাথে সংখ্যা পদ্ধতিরও পরিবর্তন হয়েছে। সো আমরা শুরুতে জানবো সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমরা আগে সংখ্যা পদ্ধতিটি লিখে নেই। এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির ডেফিনেশন। তো ডেফিনেশনটা হচ্ছে কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি সংখ্যা পদ্ধতি। এখানে সাংকেতিক চিহ্ন বলতে আমাদের গাণিতিক ডিজিট গুলাকে বোঝানো হয়েছে বা অঙ্কগুলাকে বোঝানো হয়েছে, যেমন 0, 1, 2, 3, 4 ইত্যাদি। এসব আমাদের অঙ্কগুলাকে বা ডিজিটগুলাকে চিহ্ন বলা হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত যেসব সংখ্যা পদ্ধতির প্রচলন আছে তাদেরকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। যেমন এখন সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতিটি আসলে কি? সেটা হচ্ছে আমাদের সংখ্যার বা ডিজিটের বা অঙ্কের স্থান পরিবর্তনের ফলে যদি তার মানের বা ভ্যালুর পরিবর্তন হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের পজিশনাল বা স্থানিক পদ্ধতি। তোমাদের অক্ষরপত্র বইয়ে একটি উদাহরণ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 3, 3, 3। অর্থাৎ প্রথমে যেই সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের একক, এবং দ্বিতীয় যেই সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের দশক, এবং তৃতীয় যেই সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের শতক। এখানে আমাদের প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে একক সংখ্যা, অর্থাৎ একটি সংখ্যা যখন থাকবে সেটা হচ্ছে আমাদের একক সংখ্যা, এবং যখন দুইটি সংখ্যা থাকবে যেমন 3, তাহলে 3-এর জন্য সংখ্যা হচ্ছে 3, 0। যখন আমরা তৃতীয় ঘরে চলে আসলাম, এটি হচ্ছে আমাদের শতক সংখ্যা। তাহলে সেটি হচ্ছে আমাদের, যখন আমরা এই ঘরে আসব, তাহলে এই ঘরগুলো যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভরাট করি, তাহলে আমাদের সংখ্যাটি দাঁড়ায় 300। অর্থাৎ আমাদের এই সংখ্যাটি হচ্ছে 300। যেমন এখানে যদি শুধুমাত্র 3 থাকতো, এটির ভ্যালু হতো শুধুই 3। যদি আমরা এই 3-কে এই 33-এর আগে বসাই, মনে করি এখানে 3 নেই, তাহলে এই 3টিকে যদি আমরা এখানে আগে বসাই, তাহলে কিন্তু এর ভ্যালু অনেক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সংখ্যার স্থান পরিবর্তনের ফলে তার ভ্যালু কিন্তু পরিবর্তন হচ্ছে। তার কারণে এর মান হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। যেমন তোমাদের আরেকটা উদাহরণ দেই, আরেকটা উদাহরণ দিলে তোমরা বিষয়টি ক্লিয়ার হবে। যেমন 9, 4, 2, 9। এখানে আলাদা সংখ্যা দিয়েছি। এখন আমাদের এককের ঘরে রয়েছে এটি কত? 9। আর দশকের ঘরে রয়েছে 2 এবং শতকের ঘরে রয়েছে 4। আমরা, এটা হচ্ছে এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর। অর্থাৎ আমরা এককের ঘর থেকে যদি 9-কে শতকের ঘরে নিয়ে আসি, অর্থাৎ আমরা এককের ঘর থেকে এই সংখ্যাটিকে প্রথমে নিয়ে আসব। প্রথমে 9 ছিল, সেটার মান শুধুই 9 ছিল। আর যখন আমরা এটাকে আগে নিয়ে আসলাম, তখন এটি বৃদ্ধি পেয়ে 900 হয়ে গেছে, অর্থাৎ 942 হয়েছে। কিন্তু যখন 9 এখানে ছিল, এটা কিন্তু শুধু 9 ছিল, এর ভ্যালু, এর মান, শুধুমাত্র এর মান, বাকি সবগুলার মান 9। যখন আমাদের এই 9 এখানে ছিল এককের ঘরে, তখন এর ভ্যালু কিন্তু শুধুমাত্রই 9 ছিল। যখন আমরা এই 9-কে এখানে নিয়ে আসলাম, তখন কিন্তু এই 9-এর ভ্যালু বা মান 900 হয়ে গিয়েছে, অর্থাৎ 942। এই কারণে সংখ্যা বা ডিজিটের বা অঙ্কের স্থান পরিবর্তনের ফলে যদি তার মানের পরিবর্তন হয় বা মানের পরিবর্তন হলে, সেটি হচ্ছে আমাদের পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে আশা করি তোমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে সবাই ক্লিয়ার হয়েছো। এখন আমরা জানবো নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে। এখন নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতিটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে এটার সম্পূর্ণ বিপরীত। এখানে যেমন সংখ্যার অবস্থানের পরিবর্তন করলে সংখ্যার মানের বা ভ্যালুর পরিবর্তন হয়, এখানে সংখ্যার অবস্থানের পরিবর্তন করলে সেখানে মানের বা ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। যেমন তোমাদের বইয়ে এটা দেওয়া আছে, এই উদাহরণটা x, x, x।
আমরা যখন রোমান নাম্বারে পড়েছিলাম এই এক্স এর মান ছিল 10, এটার মান ছিল 10 এবং এটার মান ছিল 10। এখানে এই এক্স যদি প্রথমে থাকে তাহলে এটার মান হবে 10, যদি দ্বিতীয় অবস্থানে থাকে এটার মান হবে 10, যদি তৃতীয় অবস্থানে থাকে এটার মান হবে 10। আমরা যদি এটাকে মুছে দিয়ে আগে নিয়ে আসি, যেমন এখানে নিয়ে আসলাম, এটার মান কিন্তু কোনো পরিবর্তন হবে না। যদি আমরা এটা প্রথমে রাখবো যখন, তখন এটার মান কিন্তু 10ই হবে, এবং যখন দ্বিতীয় অবস্থানে থাকবো তখন এই এক্স এর মান কিন্তু 10ই হবে, এবং যখন এই এক্স এখানে আনবো তখন এই এক্স এর মান কিন্তু 10ই হবে। এই ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণ ভিন্ন ছিল। আমাদের যখন 9 এদিকে ছিল, যখন আমরা প্রথমে নিয়ে আসছিলাম তখন কিন্তু সেটা 9 থেকে 900 হয়ে গিয়েছিল, কিন্তু এখানে ব্যাপারটা এটা সম্পূর্ণ বিপরীত। আমাদের এখানে যখন এক্স থাকবে সেটার মান 10 হবে, আবার যখন আমরা আগে নিয়ে আসবো তখনও এই এক্স এর মান 10ই হবে। অর্থাৎ সংখ্যার অবস্থান পরিবর্তনের ফলে যদি তার মানের পরিবর্তন না হয় তাহলে সেটা হচ্ছে আমাদের নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মূলত অনেক প্রকারের হয়ে থাকে। বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতির 4 ধরনের প্রচলন সবচেয়ে বেশি। পজিশনাল বা স্থানিক পদ্ধতির মূলত 4 প্রকারের প্রচলন সবচেয়ে বেশি, যেমন পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। মূলত এই 4 প্রকারের সংখ্যা পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সেটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এবার আমরা এই 4 প্রকারের পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয়, বা অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয়, বা বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয়, এটা আমরা এখন দেখব। তাহলে এগুলো এখন আমরা মুছে দিই। সো এবার আমরা 4 প্রকারের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল নিয়ে। এখন এই হচ্ছে আমাদের 4 প্রকারের সংখ্যা পদ্ধতি: বাইনারি, অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমেল। বাইনারি অর্থ 2, যার কারণে বাইনারির বেজ বা ভিত্তি 2, এবং অক্টাল অর্থই 8, যার কারণে তার বেজ হচ্ছে বা ভিত্তি হচ্ছে 8, এবং দশমিক, দশমিক মানে 10 বা তার বেজ 10, এবং হেক্সাডেসিমেল যার অর্থ 16 এবং যার বেজ 16। এখন এই 2 বলতে আসলে কি, আমাদের ডিজিটগুলো সবসময় 0 থেকে শুরু হয়, 0 থেকে কাউন্ট করতে হবে 2টি বিট, 0, 1, এবং আমাদের অক্টালের বেজ হচ্ছে 8, এবং আমরা 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, যদি আমরা 0 থেকে 7 পর্যন্ত আসি তাহলে মোট 8টি ডিজিট হবে, এবং 0 থেকে 9 পর্যন্ত গেলে 10টি অঙ্ক হবে। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত গেলে 10টি অঙ্ক বা ডিজিট হবে। তার মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো বা অঙ্কগুলো হচ্ছে আমাদের দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা। আমরা ছোটকাল থেকে আজ পর্যন্ত এই দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত, কারণ আমরা ছোটবেলা থেকে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক বা ডিজিটগুলো পড়ে আসছি, বা আমরা যখন দৈনন্দিন হিসাব নিকাশ করি বা যোগ বিয়োগ যেই দৈনন্দিন হিসাবগুলো করি সেটা মূলত দশমিক পদ্ধতি বা ডেসিমেল পদ্ধতিতে করে থাকি। যেমন 10-এ 10 যোগ করলে কত হয়, 10-এ 10 যোগ করলে 20 হয়। অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত আমরা যে যোগ বিয়োগগুলো করে আসছি সেগুলো হচ্ছে আমাদের দশমিক পদ্ধতি বা ডেসিমেল পদ্ধতি। সেই দশমিক বা ডেসিমেল পদ্ধতির ডিজিট হচ্ছে মোট 10টা, 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মোট 10টা। তার বেজ বা ভিত্তি হচ্ছে 10। এখন হেক্সাডেসিমেল যার বেজ বা ভিত্তি হচ্ছে 16, এই হেক্সাডেসিমেল যদি আমরা লিখি সবসময় 0 থেকে শুরু করতে হবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত লিখবে। 9 এর পরে কিন্তু 10 হওয়ার কথা, তোমরা 10 না লিখে লিখবে এ, অর্থাৎ এ এর ভ্যালু হচ্ছে 10। এ, বি, সি, ডি, ই, এফ পর্যন্ত লিখবে। অর্থাৎ আমাদের 9 এর পরে 10 হওয়ার কথা,
কিন্তু তোমরা 10-এর পরিবর্তে লিখবে a, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 10, এর ডেসিমেল ভ্যালু হচ্ছে 10, অর্থাৎ এর মান 10, b এর মান 11, c এর মান 12, d এর মান 13, e এর মান 14, f এর মান 15, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত বা 0 থেকে f পর্যন্ত টোটাল ডিজিট হচ্ছে মোট 16টা। এখন তুমি গুণে দেখতে পারো, আমাদের এখানে মোট 16টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, সর্বমোট আমাদের 16টি ডিজিট রয়েছে, যার কারণে তার বেস বা ভিত্তি হচ্ছে 16 বা হেক্সাডেসিমাল অর্থ মূলত 16। এখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব, অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করব সেটি শিখব, অর্থাৎ বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করব, বা অক্টাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করব, বা হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা দশমিকে রূপান্তর করব। শুরুতে আমরা এটি শিখব। আমরা ধাপে ধাপে বা একে একে সবকিছু শিখব, কিভাবে এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে রূপান্তর করতে হয় সবগুলি শিখব। এখন আমরা রেডিক্স পয়েন্ট বা ডেসিমেল পয়েন্ট বা অক্টাল পয়েন্ট বা হেক্সাডেসিমাল পয়েন্ট বা বাইনারি পয়েন্ট এসব জানব, এবং এলএসবি বা এমএসবি অথবা এলএসডি অথবা এমএসডি এই সম্পর্কে জানব। যেমন একটি সংখ্যা 4023.0524, এই সংখ্যাটির এই পয়েন্টটিকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এই সংখ্যাটিকে বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের আগের এই অংশকে বলা হয় পূর্ণাংশ। রেডিক্স পয়েন্টের পরের এই অঙ্কগুলোকে বা সংখ্যাগুলোকে বলা হয় ভগ্নাংশ। এখন আমাদের রেডিক্স পয়েন্টের বাম দিকের সর্ববামের সংখ্যাটিকে বলা হয় এমএসবি অথবা এমএসডি। আবার রেডিক্স পয়েন্টের সর্বডানের সংখ্যাটিকে বলা হয় এলএসবি অথবা এলএসডি। এমএসবি এর ফুল মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এমএসডি এর ফুল মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখন বিট শব্দটা মূলত বাইনারিতে ইউজ করা হয়, এমএসডিটা ইউজ করাই ভালো। তাহলে আমরা এর ফুল মিনিংটা লিখি, এমতে মোস্ট, এসতে সিগনিফিক্যান্ট, ডিতে ডিজিট। অর্থাৎ সর্ববামের যে সংখ্যাটি থাকবে এটির মান সবচেয়ে বেশি। তুমি দেখো সর্ববামে আমাদের এই সংখ্যাটির মান কত? 4000 না? আমাদের এই সংখ্যাটির মান কত? 4000। আমরা এখন রেডিক্স পয়েন্টের আগের অংশ অর্থাৎ পূর্ণাংশ নিয়ে ধরে দেখি, আমাদের একদম সর্ববামে যে সংখ্যাটি রয়েছে এটিকে আমরা কত বলি? 4000 বলি না? এবং আমরা এই সংখ্যাটিকে কত বলি? শুধু 3 বলি না? শুধু তো আমরা 3 বলি। তাহলে আমাদের এখানে সবচেয়ে ভ্যালু বা সবচেয়ে মান বেশি কার? এই 4-এর। এই 4 তো শুধু 4 নয়, এই 4-এর মান কত? 4000। একে তো আমরা শুধু 4 বলি না, একে আমরা কত বলি? 4000। তাহলে আমাদের সর্ববামে যে সংখ্যাটি দেয়া থাকবে এটির ভ্যালু সবচেয়ে বেশি, যার কারণে একে এমএসডি বলা হয়। এমএসডি এর এম থেকে মোস্ট, মোস্ট অর্থ কি? সবচেয়ে বেশি। অর্থাৎ বাম দিকের যে ডিজিট বা অঙ্কটি দেয়া থাকে এটির মান সবচেয়ে বেশি। তাহলে এমএসবি, আর এই এমএস এই বিতে কি? বিতে হচ্ছে বিট, এই বিতে হচ্ছে বিট। আর এম এবং এস এর ফুল মিনিং একই থাকবে, এম তে মোস্ট, এস তে সিগনিফিক্যান্ট এবং বিতে বিট। বি থাকলে বিট, আর যদি ডি থাকে ডি এর মিনিং হবে ডিজিট। দশমিকের পরের অংশে ডান দিকের যে সংখ্যাটি দেয়া থাকবে সেটির মান সবচেয়ে কম হবে, যার কারণে একে এলএসবি অথবা এলএসডি বলা হয়। এর ফুল মিনিং হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। লিস্ট অর্থ হচ্ছে সবচেয়ে কম বা ভ্যালু কম, অথবা এখানে এলএসবি এর ফুল মিনিং হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট, আর বিতে হচ্ছে বিট। অর্থাৎ বি থাকলে বিট দিবে এবং ডি থাকলে দিবে ডিজিট। এবং লিস্ট অর্থ হচ্ছে কম, অর্থাৎ যার ভ্যালু সবচেয়ে কম সেটিকে বোঝানো হয় এলএসডি দিয়ে। এখানে দেখো সর্বডানে সংখ্যাটি রয়েছে কত? 4। এই সংখ্যাটিকে যদি আমরা আগের সংখ্যাগুলোকে, অর্থাৎ এখানে কোনো সংখ্যা না ধরি, 0 0 0, আর শুধু এই সংখ্যাটিকে যদি নেই 4, তাহলে দেখো তো পয়েন্টটা তো এখানে রয়েছে, পয়েন্টের পরে অনেকগুলো 0, অর্থাৎ অনেক ক্ষুদ্রতম একটি সংখ্যা। যদি এই 4টি এখানে থাকতো তাহলে আরেকটু বড় হতো, যদি এই 4টি এখানে থাকতো তাহলে সংখ্যাটি আরো বড় হতো, যদি এই সংখ্যাটি এখানে থাকতো তাহলে সংখ্যাটি আরো বড় হতো। রেডিক্স পয়েন্টের আগে
যদি সংখ্যাটি থাকতো তাহলে আরো বড় হতো। একদম বাম দিকে যদি সংখ্যাটি থাকতো তাহলে সংখ্যাটি সবচেয়ে বেশি মান হতো, যার কারণে সর্ববামের সংখ্যাটিকে বলা হয় এমএসডি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট অর্থাৎ যার মান সবচেয়ে বেশি, এবং সর্বডানের সংখ্যাটিকে বলা হয় এলএসডি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, যার অর্থ যার মান সবচেয়ে কম। এখন আমরা জানবো রেডিক্স পয়েন্ট এবং ডেসিমেল পয়েন্ট বা অক্টাল পয়েন্ট বা হেক্সাডেসিমেল পয়েন্টের ভিতরে মূল পার্থক্যটা আসলে কি। যেমন এটা আমাদের ডেসিমেলে দেয়া রয়েছে, ডেসিমেলে থাকলে এটার নাম হচ্ছে ডেসিমেল পয়েন্ট। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডেসিমেল পয়েন্ট। যদি আমাদের অক্টালে দেওয়া থাকতো তাহলে এই পয়েন্টটার নাম হবে অক্টাল পয়েন্ট। যদি সংখ্যাটি বাইনারিতে দেওয়া থাকে এবং সংখ্যাটি দুইটি অংশে বিভক্ত থাকে অর্থাৎ পূর্ণাংশ এবং ভগ্নাংশ, এখানে যে পয়েন্টটি দেওয়া থাকবে সেটি হবে আমাদের বাইনারি পয়েন্ট। এবং যদি সংখ্যাটি এরকম দেওয়া থাকে, বেজ 16 দেখে বুঝে ফেলেছি সংখ্যাটি হেক্সাডেসিমেলে রয়েছে। যদি সংখ্যাটি হেক্সাডেসিমেলে থাকে এবং এবিসিডি এসব দেখলেও বোঝা যায় সংখ্যাটি মূলত হেক্সাডেসিমেলে রয়েছে। এবং আমরা বেজ দেখেও বুঝে ফেলেছি সংখ্যাটি মূলত হেক্সাডেসিমেলে রয়েছে। যদি সংখ্যাটি হেক্সাডেসিমেলে থাকে তাহলে এখানে যে পয়েন্টটি দেওয়া থাকবে এই পয়েন্টটি হবে হেক্সাডেসিমেল পয়েন্ট। যখন দশমিকের সংখ্যাটি দেওয়া থাকবে এই পয়েন্টটি হবে ডেসিমেল পয়েন্ট। যখন অক্টালে দেওয়া থাকবে এই পয়েন্টটি হবে অক্টাল পয়েন্ট। যখন বাইনারিতে দেওয়া থাকবে এই পয়েন্টটি হবে বাইনারি পয়েন্ট। এবং যখন হেক্সাডেসিমেলে দেওয়া থাকবে এই পয়েন্টটি হবে হেক্সাডেসিমেল পয়েন্ট। তাহলে রেডিক্স পয়েন্ট এবং এই পয়েন্টগুলোর মধ্যে মূল পার্থক্যটা কি? এই সবগুলা পয়েন্টকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এবং যখন সংখ্যাগুলো আলাদা কোনো সংখ্যা পদ্ধতিতে দেওয়া থাকবে, যেমন ডেসিমেলে দেওয়া থাকবে, তখন এই রেডিক্স পয়েন্টটাকে বলতে হবে ডেসিমেল পয়েন্ট। যখন অক্টালে দেওয়া থাকবে তখন এই পয়েন্টটাকে বলতে হবে অক্টাল পয়েন্ট। এই অক্টাল পয়েন্টকে রেডিক্স পয়েন্টও বলা যায়, অর্থাৎ এখানে সবগুলো পয়েন্টকে রেডিক্স পয়েন্ট বলা যায়। কিন্তু শুধুমাত্র ডেসিমেল পয়েন্টকে যে রেডিক্স পয়েন্ট বলে বিষয়টা আসলে এরকম নয়। আমাদের ডেসিমেলের হোক কিংবা অক্টালের হোক কিংবা বাইনারির হোক কিংবা হেক্সাডেসিমেলের হোক, সবগুলা পয়েন্টই মূলত রেডিক্স পয়েন্ট। এবং যদি আলাদাভাবে বলা হয় তাহলে দশমিকের সময় ডেসিমেল পয়েন্ট বা ডেসিমেলের সময় ডেসিমেল পয়েন্ট, অক্টালের সময় অক্টাল পয়েন্ট, বাইনারির সময় বাইনারি পয়েন্ট, হেক্সাডেসিমেলের সময় হেক্সাডেসিমেল পয়েন্ট এই নামে ডাকা হয়। তাহলে আশা করছি এই টপিকটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব যে কোনো সংখ্যা পদ্ধতিকে কিভাবে ডেসিমেল বা দশমিকে রূপান্তর করতে হয়। তোমাদের লেকচার বইয়ে এই সংখ্যাটিকে বলা হয়েছে ডেসিমেলে রূপান্তর করতে। কোনো সংখ্যার নিচে যদি 2 দেওয়া থাকে তাহলে তোমরা ধরে নেবে সংখ্যাটি বাইনারিতে রয়েছে, এবং কোনো সংখ্যার নিচে যদি 8 দেওয়া থাকে তাহলে তোমরা ধরে নেবে সংখ্যাটি অক্টালে রয়েছে। কোনো সংখ্যার নিচে যদি 16 দেওয়া থাকে তাহলে তোমরা ধরে নেবে সংখ্যাটি হেক্সাডেসিমেলে রয়েছে, এবং কোনো সংখ্যার নিচে যদি 10 দেওয়া থাকে এভাবে তাহলে তোমরা ধরে নেবে সংখ্যাটি ডেসিমেলে রয়েছে। তাহলে এখন আমরা বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয় সেটি শিখব। যদি তোমরা একটি পদ্ধতি শিখো তাহলে সবগুলো পদ্ধতি তোমরা পারবে। সংখ্যাটি রয়েছে, সংখ্যাটি লেখার পর সমান দেবে, অথবা তুমি সংখ্যাটি লেখার পর নিচে সমান দিলে অঙ্কটি করলেও হবে। সংখ্যাটি এভাবে করবে, প্রথমে এখানে 1 লিখবে, 1 গুণ দিবে, গুণ দিয়ে এখানে বেসটা লিখবে, বেস। তারপর উপরে পাওয়ার দিতে হয়, কিন্তু আমরা পাওয়ারের কাজটা সবার শেষে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 1 লিখবে, তারপর গুণ দিয়ে 2 লিখবে, তারপর প্লাস দিবে, প্লাস। তাহলে একটা সংখ্যার পর আরেকটা সংখ্যা যখন লিখবে তার মাঝখানে প্লাস দিতে হবে। এখানে লিখবে 0, গুণ দিবে, এই শূন্যর সাথে আবার গুণ দিবে এই 2, আবার প্লাস দিবে, এরপরে আবার এই শূন্য নিবে, এই শূন্য যখন নিবে এই সংখ্যার সাথে এই এখানে বেসটি গুণ দিবে, আবার এই সংখ্যার পর যখন এই সংখ্যা লিখবে তখন মাঝখানে প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার পর এই সংখ্যাটি লিখবে 1, গুণ দিয়ে এই 1 গুণ দিয়ে আবার এই 2 লিখবে, 2 এই বেসটি লিখবে, আবার এই সংখ্যা লেখা শেষ, তারপরে আমাদের এখানে প্লাস দিতে হবে। প্লাস দেওয়ার পর এই সংখ্যাটি লিখতে হবে, এই সংখ্যাটি রয়েছে 0, 0-র সাথে গুণ দিবে আবার এই যে এখানে বেস, এই বেসটা গুণ দিবে 2, তাহলে এই সংখ্যা লেখার কাজ শেষ। এরপরে আমরা 1 লিখবো, এই সংখ্যাটি লেখা শেষ হয়ে গেলে এখানে দিবে প্লাস। প্লাস দেওয়ার পরে এই সংখ্যাটি লিখবে, এই সংখ্যাটি হচ্ছে 1, গুণ দিবে, গুণ দিয়ে আবার এই এখানে বেসটা লিখবে 2। আমাদের এখানে এই লাইনটিতে জায়গা না হয় আমরা একটু নিচে লিখি, তারপর লিখবে 0। যদি তোমার খাতায় জায়গা থাকে তাহলে তুমি এটি একটি লাইনে লিখবে। তাহলে এখন 0 লিখবে, 0-র সাথে আবার গুণ দিবে এখানে 2, আবার এই 0 কাজ শেষ হলে তারপরে 1 নিবে, যখন এটার কাজ শেষ হবে তখন এখানে প্লাস দিবে, আবার এখানে 1 লিখবে, 1 গুণ দিবে, গুণ দিয়ে আবার এখানে 2 নিবে, 2, আবার এই 1 এর কাজ শেষ, ওইখানে যাওয়ার আগে আমাদের প্লাস দিতে হবে। তাহলে এই 0 নিব, 0 নিলাম, 0-র সাথে আবার গুণ দিবে নিচের 2, বেস গুণ দিবে, তাহলে এটার কাজ শেষ। যখন আমরা 1 লিখবো তার আগে আমাদের প্লাস দিতে হবে, তারপর আমরা এই 1 নিব, 1 এর সাথে আবার গুণ দিবে এই যে নিচের 2,
এবার আমরা বেজের উপর পাওয়ার দিব। সব সময় মনে রাখবে প্রথম যেই সংখ্যাটি থাকবে তার পাওয়ার 0, তারপরে পাওয়ার 1, তারপরে পাওয়ার 2, তারপরে পাওয়ার 3, তারপরে পাওয়ার 4, তারপরে পাওয়ার 5 এবং এখানে যেই পয়েন্টটি দেওয়া থাকবে পয়েন্টের পরে যেই সংখ্যাটি দেওয়া থাকবে তারপরের পাওয়ার হচ্ছে -1, তারপরের পাওয়ার হচ্ছে -2, তারপরের পাওয়ার হচ্ছে -3, তারপরের পাওয়ার হচ্ছে -4। সবসময় মনে রাখবে দশমিকের আগে অর্থাৎ পূর্ণাংশের ক্ষেত্রে প্রথমে যেই সংখ্যাটি দেওয়া থাকবে এটা 0 থেকে শুরু হবে, অর্থাৎ 0 থেকে শুরু হবে, ধীরে ধীরে বাড়বে 0, 1, 2, 3, 4, 5 এভাবে বাড়তে থাকবে যতটা সংখ্যা দেওয়া থাকবে। এবং ডান দিকে যেই সংখ্যাটি দেওয়া থাকবে সেটা -1 থেকে হবে, -1, -2, -3, -4, অর্থাৎ 0-র বামে প্লাসের সংখ্যা এবং 0-র ডানে মাইনাসের সংখ্যা। তবে 0টা শুরু করতে হবে পয়েন্টের আগের সংখ্যা থেকে। এটার পাওয়ার হচ্ছে 5, এই পাওয়ার 5টা কোথায় বসাবে? এই পাওয়ার 5টা বসাবে এই যে 2 এর উপর, তারপরে 4, এই 4টা বসাবে পরের 2 এর উপর, এই 3টা বসাবে তারপরের 2 এর উপর, এই 2টা বসাবে তারপরের 2 এর উপর, এই 1টা বসাবে তারপরের 2 এর উপর, এই 0টা বসাবে তারপরের 2 এর উপর, এই -1টা বসাবে তারপরের 2 এর উপর, এই -2টা বসাবে তারপরের 2 এর উপর অর্থাৎ বেস সংখ্যাটার উপর, এই -3টা বসাবে পরের 2 এর উপর, এই -4টা বসাবে পরের 2 এর উপর। তুমি চাইলে একবার অঙ্কটা করতে পারবে, অর্থাৎ 1 গুণ 2 পাওয়ার, প্রথমে 2 পাওয়ার 5 যদি তুমি দিয়ে ফেলো তারপরে সংখ্যাটা গুণ দিবে এই যে এখানে বেজের সাথে গুণ দিয়ে, যেহেতু তুমি আগে 5 দিয়েছো তারপরে তুমি 4 দিবে, তারপরে সংখ্যাটা গুণ করবে আবার বেজের সাথে, গুণ করার পরে যেহেতু তুমি আগে 4 দিয়েছো তারপরে সংখ্যাটা ধীরে ধীরে কমাবে, যেহেতু এখানে 4 দিয়েছো তারপরে তুমি 3 দিবে, যেহেতু তুমি এখানে 3 দিয়ে ফেলেছো তারপরে তুমি 2 দিবে। তুমি চাইলে একসাথে করে ফেললেও পারবে। এবার আমরা ভেঙে ভেঙে অঙ্কটিকে সমাধান করব। তুমি যদি সম্পূর্ণ সংখ্যাটিকে ক্যালকুলেটরে উঠাও তাহলে, এবার আমরা অঙ্কটিকে ভেঙে ভেঙে সমাধান করব। তুমি যদি সম্পূর্ণ অঙ্কটি ক্যালকুলেটরে উঠাও তাহলেও সমাধান চলে আসবে, তবে একবারে না করা ভালো, একবারে করলে অঙ্কটি ছোট হয়ে যায়। 1 গুণ 2 পাওয়ার 5, 1 এর সাথে 2 পাওয়ার 5 গুণ করলে 2 পাওয়ার 5ই থাকে, প্লাস 0-র সাথে কোনো কিছু গুণ করলে সেটা 0ই থাকে, 0 না লিখলেও হয়, আবার 0-র সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটাও 0 হয়, আবার কোনো সংখ্যার সাথে যদি 1 গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটাই থাকে 2 স্কোয়ার, প্লাস আবার 0 কোনো সংখ্যার সাথে গুণ করলে সেটা 0ই হয়, প্লাস এখানে আছে 1, 2 পাওয়ার 0-র সাথে গুণ করলে 2 পাওয়ার 0ই হয়, এবং এখানে রয়েছে 0, 0 গুণ 2 ইনভার্স 1, 0 কোনো সংখ্যার সাথে গুণ করলে সেটা 0ই হয়, এবং 1 কোনো সংখ্যার সাথে গুণ করলে সেই সংখ্যাটিই থাকে। যদি কোনো সংখ্যার উপরে এভাবে ইনভার্স থাকে অর্থাৎ 2 ইনভার্স 2 বা 2-র উপরে পাওয়ার হিসেবে যদি মাইনাস থাকে বা ইনভার্স থাকে তাহলে ইনভার্সের পরিবর্তে উপরে 1 দিবে এবং নিচে এই মাইনাসটাকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো লিখে ফেলবে, 2 স্কোয়ার, প্লাস 0-র সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটা 0ই হয়, প্লাস 1 কোনো সংখ্যার সাথে গুণ করলে এই সংখ্যাটাই থাকে, এবং কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার হিসেবে এভাবে ইনভার্স থাকে তাহলে তার কারণে উপরে 1 দিবে এবং নিচে দিবে এই মাইনাসটাকে বাদ দিয়ে 2 পাওয়ার 4। এবার সংখ্যাটিকে আমরা ভাঙবো। 2 পাওয়ার 5 সমান কত? 32। তুমি ক্যালকুলেটরও করবে, মুখে না পারলে 2 পাওয়ার 5, 2 পাওয়ার 5 হচ্ছে 32, জিরোগুলো লেখার প্রয়োজন নাই, প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, জিরো লেখার প্রয়োজন নাই। কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে, সূচকের সূত্র অনুযায়ী কোনো কিছুর উপরে তার পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান 1, তাহলে 2 এর উপরে 0 থাকার কারণে তার মান 1 লিখবে। এখন 0 লেখার প্রয়োজন নেই এখানে, প্লাস উপরে আছে 1, নিচে রয়েছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, প্লাস উপরে আছে 1, নিচে আছে 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 এর পরিবর্তে লিখবে 16, অথবা তুমি ক্যালকুলেটরে করবে 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 করলে আসবে 16। এবার সংখ্যাগুলোকে তুমি চাইলে সম্পূর্ণ সংখ্যাটাকে ক্যালকুলেটরে উঠাতে পারো, আবার চাইলে একটু ভেঙে ভেঙেও করতে পারো। তাহলে আমি একটু ভেঙে ভেঙে করি। 32 এবং 4 যোগ করলে 36, 36 আর 1 যোগ করলে 37, প্লাস এখানে আছে 1/4 প্লাস 1/16। ক্যালকুলেটরে এটা উঠাবে 1/4 প্লাস 1/16। সমানে ক্লিক করার পর উপরে নিচে এভাবে ভগ্নাংশ আকারে যদি আসে তাহলে এসডিতে ক্লিক করবে। এসডিতে ক্লিক করলে 0.3125 আসছে, 0.3125। এবার এটা যোগ করবে, এটা যোগ করলে 37.3125।
তাহলে এই সংখ্যাটা আসবে। এবং আমরা এটা কোন সংখ্যায় রূপান্তর করলাম? ডেসিমেল বা দশমিকে রূপান্তর করলাম। ব্রেকেট দিবে, ব্রেকেট দেওয়ার পর নিচে এভাবে 10 লিখবে। এটা হচ্ছে ডেসিমেল বা দশমিকের ভিত্তি বা বেস। তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার এই অক্টাল সংখ্যাটি দেওয়া আছে, এটিকে বলা হয়েছে দশমিকে রূপান্তর করার জন্য। আমরা নিচে 8 দেখে বুঝে ফেলেছি সংখ্যাটি অক্টালে রয়েছে। আমরা যখন অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব, ঠিক আগের নিয়মে করব। 1 2 3.540। এখানে প্রথম 1 লিখবে, 1 গুণ, এখানে 1 এর সাথে সবসময় গুণ দিবে। এই সংখ্যাগুলোর সাথে সবসময় উক্ত সংখ্যার বেসকে গুণ দিবে। তাহলে 1 গুণ 8, তুমি একবারে পাওয়ারটা লিখে ফেলতে পারো। প্রথমটা পাওয়ার 0, এটা পাওয়ার 0, এটা পাওয়ার 1, এটা পাওয়ার 2। তাহলে এই পাওয়ারগুলো বেজের উপর বসবে। একটা সংখ্যা লেখার পর আরেকটা সংখ্যা যখন লিখবে তার আগে প্লাস দিবে। এখন এই 2 লিখবে, 2 এর সাথে গুণ দিবে নিচের বেজ, 2 গুণ বেজ 8। এবার পাওয়ার দিবে, তার পাওয়ার হচ্ছে 1, 0 1 2, এভাবে। এই 2 এর পাওয়ার হচ্ছে 1, 1 দিবে। আবার প্লাস দিবে, প্লাস দেওয়ার পর এই 3 লিখবে, 3 গুণ, আবার এই 3 এর সাথে গুণ দিবে নিচের বেজ 8। এবার এই 8 এর উপর পাওয়ার দিবে 0, কারণ 0 থেকে শুরু হয়, 0 1 2, এর পাওয়ার হচ্ছে 0। এবার আবার প্লাস দিবে, প্লাস দেওয়ার পর দশমিকের পরের সংখ্যাটা লিখবে 5, 5 এর সাথে আবার গুণ দিবে এই যে নিচের বেজ 8। দশমিকের পরে পাওয়ার দিবে -1 -2 -3, -1 থেকে শুরু হবে পাওয়ার। এই 5 গুণ, 5 এর সাথে 8 গুণ দিবে, সবসময় পাওয়ারটা দিবে বেজের উপরে। তাহলে এই যে পাওয়ার -1, এই -1 বসাবে বেজের উপরে, প্লাস তারপর লিখবে 4, 4 এর সাথে গুণ করবে নিচের 8, 4 গুণ 8। এই 8 এর উপর পাওয়ার দিবে -2, 0 লেখা লাগে না, লিখলেও সমস্যা নেই। 0 সাথে গুণ করবে সংখ্যাটির বেজ, বেজের উপর পাওয়ার দিবে -1 -2 -3, তাহলে 8 এর উপর পাওয়ার দিবে -3। এখন আমরা যদি পুরো সংখ্যাটাকে ক্যালকুলেটরে উঠাই তাহলে মান চলে আসবে, কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে করব। 1 গুণ 8 স্কোয়ার, 1 গুণ 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে 8 64, প্লাস 2 গুণ 8 পাওয়ার 1, 2 গুণ 8 এর উপর পাওয়ার 1, 8 এর উপর পাওয়ার 1 মানে শুধু 8, প্লাস 3 গুণ, কোনো কিছুর উপরে 0 থাকলে সূচকের সূত্র অনুযায়ী a পাওয়ার 0 ইকুয়াল 1, অর্থাৎ কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে তার মান লিখবে 1, প্লাস 5 গুণ, কোনো কিছুর উপরে যদি মাইনাস থাকে বা ইনভার্স থাকে তাহলে তার পরিবর্তে উপরে 1 লিখবে এবং নিচে লিখবে 8 পাওয়ার 1। এই উপরে পাওয়ারটা সহ লিখবে, যেহেতু এটা 1 লেখা লাগে না, 1 লিখলেও সংখ্যাটাকে বোঝায়, না লিখলেও এই সংখ্যাটাকে বোঝায়, তার কারণে 1 দেওয়া লাগে না। প্লাস 4 গুণ, ইনভার্সের কারণে উপর 1 আর নিচে হবে 8 স্কোয়ার, এই ইনভার্সটাকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নিচে লিখবে, প্লাস 0 কোনো সংখ্যার সাথে গুণ দিলে সেটা 0ই হয়। এবার আমরা 64 এবং 1 গুণ করব, 64 একে 64, প্লাস 8 এবং 2 গুণ করব, 8 দুগুণে 16, প্লাস 3 এবং 1 গুণ করব, 3 একে 3, প্লাস এই 5 উপরের সংখ্যার সাথে গুণ হবে, তাহলে 5 আর 1 গুণ হলে 5 একে 5 এবং নিচে হবে 8, প্লাস এই 4 উপরে 1 এর সাথে গুণ হবে, 4 এবং 1 গুণ হলে 4 একে 4 আর নিচে আছে 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে 8 64, প্লাস 0 লেখার প্রয়োজন নেই। এবার আমরা এই 3টা সংখ্যাকে যোগ করব এবং আমরা পরে এই ভগ্নাংশের 2টা সংখ্যাকে যোগ করব। আবার আমরা যদি চাই সবগুলো সংখ্যাকে একসাথে যোগ করব তাহলেও আমাদের মান চলে আসবে, কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে অঙ্কটা করব। 64 যোগ 16 যোগ 3, এই 3টা যোগ করলে আমাদের মান আসে 83। এবার আমরা ভগ্নাংশের অংশের কাজ করব। 5/8 প্লাস 4/64 সমান আমাদের আসছে 11/16। এখন আমরা এটাকে এসডি তে ক্লিক করব। এসডি তে ক্লিক করলে আসবে 0.6875, 0.6875। এবার এটা এবং এটা যোগ করে ফেলবে, যোগ করলে আসবে 83.6875। এখন আমরা এটা রূপান্তর করেছি অক্টাল থেকে ডেসিমেলে, তাহলে এই সংখ্যাটার নিচে লিখবে 10। এবার আমরা করব হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয়, অর্থাৎ আমরা ডেসিমেল পরিবর্তন করব না, আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করব। এখন আমাদের এই সংখ্যাটিকে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করতে বলা হয়েছে, এটা আমরা একই নিয়মে করব। এখানে আমরা লিখব A35.25, এখানে লিখবে a, লিখবে a গুণ, গুণ দিবে এর সাথে গুণ দিবে নিচের বেজ 16,
এর পাওয়ার দেবে এটার পাওয়ার 0, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2। তাহলে এখানে বেজের উপর পাওয়ার দিবে 2 এবং তারপর নেবে 3, 3 সাথে গুণ দিবে 16, 3 গুণ 16, 16 এর উপর পাওয়ার দিবে, এখানে যেহেতু 3 এর কাজ করতেছ তাহলে তার পাওয়ার দেবে 1, 16 এর উপর পাওয়ার দিবে 1, তারপর প্লাস নেবে, তারপর নেবে 5, 5 এর সাথে গুণ দিবে 16, 5 গুণ 16 তার উপর পাওয়ার দিবে 0 প্লাস তারপর নেবে 2, 2 এর সাথে গুণ দিবে নিচের বেজ 2 গুণ বেজ 16 তার উপরে পাওয়ার দিবে এটার পাওয়ার -1, এটার পাওয়ার -2, অর্থাৎ দশমিকের পরে মাইনাস দিয়ে পাওয়ার শুরু হয়, তাহলে এর উপর পাওয়ার দিবে -1 প্লাস 5 গুণ 5 এর সাথে গুণ দিবে নিচের বেজ, 5 এর সাথে গুণ দিবে নিচের বেজ তার উপরে পাওয়ার দিবে -2, যেহেতু এর আগেরটা -1 দিয়েছো এটা -2 দিবে। এবার এর পরিবর্তে এর মান লিখবে, এর মান হচ্ছে 10 গুণ 16 স্কোয়ার মানে হচ্ছে 256 প্লাস 3 গুণ 16 এর উপরে পাওয়ার 1 মানে 16 প্লাস 5 গুণ 16 এর উপরে পাওয়ার 0, কোনো কিছুর উপরে যদি 0 পাওয়ার থাকে সূচকের সূত্র অনুযায়ী প্লাস 2 এর 2 গুণ ইনভার্স থাকার কারণে উপরে 1 নিচে হবে 16 প্লাস 5 এর 5 গুণ ইনভার্স থাকার কারণে উপর 1 নিচে হবে 16 স্কোয়ার। এবার এই সংখ্যা এবং এই সংখ্যা দুইটাকে গুণ দিবে, গুণ দিলে আসবে আমাদের এই সংখ্যাটি প্লাস 3 এবং 16 গুণ দিবে 3 16 48 প্লাস 5 এবং 1 গুণ দিবে 5 একে 5 প্লাস এই 2 উপরে 1 এর সাথে গুণ তার মানে উপরে 2 এবং নিচে হবে 16 প্লাস 5 উপরে 1 এর সাথে গুণ 5 একে 5 নিচে হবে 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে হচ্ছে 256। এবার এই তিনটা সংখ্যাকে যোগ করবে, আমাদের এই তিনটা সংখ্যার যোগফল আসছে 2613 প্লাস তারপর ভগ্নাংশ সংখ্যা দুইটা যোগ করবে 2/16 প্লাস 5/256, আমাদের আসছে 0.1445312 এখন এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা যোগ করলে আসবে, এটার সাথে পয়েন্ট দিয়ে উক্ত সংখ্যাটি লিখে ফেলবে 1445312 এবং এই সংখ্যাটির বেস দিবে 10, যেহেতু আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করেছি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে জাস্ট বেসটা খেয়াল করবে, বেস যেটা থাকবে সেখানে 16 জায়গায় সেই বেসটা দিবে। যদি এখানে অক্টাল হতো 8 হতো তাহলে এখানে 16 জায়গায় 8 দিতে, এখানে যেখানে 16 ছিল সেখানে 8 দিতে। যদি বাইনারি নাম্বারগুলো দেওয়ার পর এখানে 2 দেওয়া থাকতো বেস, অর্থাৎ বাইনারিতে রয়েছে, যদি বাইনারিতে থাকতো তাহলে এখানে 16 জায়গায় 2 ব্যবহার করতে, অর্থাৎ নিয়ম একটাই থাকবে কিন্তু বেসগুলো পরিবর্তন হবে যেই বেসে দেওয়া থাকবে। যখন আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক বা ডেসিমেল রূপান্তর করতে বলবে তখন আমাদের এই নিয়ম ফলো করবে। আমাদের অক্ষরপত্র বইয়ে এ বি সি ডি এটাকে বলা হয়েছে দশমিকে রূপান্তর করার জন্য। তাহলে আমরা কি করব, এই সংখ্যাটিকে লিখব এ বি সি ডি, লেখার পর উক্ত সংখ্যার ডেসিমেল নাম্বারটি লিখবে। এর ডেসিমেল মান হচ্ছে 10, এর পরিবর্তে লিখবে 10, এর মানের সাথে গুণ দিবে নিচের বেজ, নিচের বেজ হচ্ছে 16 গুণ 16, অর্থাৎ দশমিকের পরে কিছু দেওয়া নাই মানে দশমিকের আগের সংখ্যাটি দেওয়া হয়েছে, অর্থাৎ পূর্ণাংশ দেওয়া হয়েছে। তাহলে আমরা এর পরিবর্তে লিখবে 10 গুণ দিবে নিচের বেজ 16, তার উপর পাওয়ার দিবে, এখানে সবসময় 0 থেকে শুরু হয় 0 1 2 3, তার উপর পাওয়ার দিবে 3 প্লাস বি এর মান লিখবে, বি এর মান হচ্ছে 11 গুণ দিবে নিচের 16, 16 এর উপর পাওয়ার দিবে 2 প্লাস তারপর আছে আমাদের সি, সি এর মানের সাথে গুণ দিবে 16, সি এর মান হচ্ছে আমাদের 12 গুণ নিচের বেজ গুণ দিবে, নিচের বেজ হচ্ছে 16, 16 এর উপর পাওয়ার দিবে 1, সি এর উপর পাওয়ার 1 প্লাস তারপর গুণ দিবে ডি, ডি এর মান লিখবে, ডি এর মান হচ্ছে 13 গুণ নিচে বেজ গুণ দিবে, নিচের বেজ হচ্ছে 16, 16 এর উপর পাওয়ার দিবে 0। এবার এই সংখ্যাটিকে ভেঙে লিখবে 10 গুণ 16 পাওয়ার 3 মানে হচ্ছে 4096 প্লাস 11 গুণ 16 স্কোয়ার মানে হচ্ছে 256 প্লাস 12 গুণ 16 উপরে পাওয়ার 1 মানে হচ্ছে 16ই হবে প্লাস 13, 16 উপরে 0, কোনো কিছুর উপরে 0, কোনো সংখ্যার উপরে 0, সংখ্যাটি যতই বড় হোক কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে তার পরিবর্তে 1 লিখবে, তাহলে এর পরিবর্তে লিখবে 1। 10 এবং এই সংখ্যাটি গুণ দিবে 40960 প্লাস এই সংখ্যাটির সাথে 11 গুণ দিবে, 11 গুণ 256 2816 প্লাস 12 এবং 16 গুণ দিবে, 12 গুণ 16 1
2 13 এবং 1 গুণ দেবে, 13 একে 13। এবার সবগুলো সংখ্যাকে যোগ করবে, তাহলে আমাদের উক্ত সংখ্যাটি আসছে 43981। তাহলে তার নিচে দিবে 10, কারণ আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করেছি বা দশমিকে রূপান্তর করেছি, তার কারণে তার বেস দিবে 10। যদি এরকম সংখ্যা দেওয়া থাকে, একে যদি ডেসিমেলে রূপান্তর করতে বলা হয়, যদি এরকম সংখ্যা দেওয়া থাকে দশমিকের আগে 0 আছে, তার মানে দশমিকের আগে কোনো সংখ্যাই দেয়া নেই, তাহলে দশমিকের পরের অংশ নিয়ে কাজ করবে। দশমিকের পরের অংশ নিয়ে আমাদের কাজ করতে হয়, এটার মান দিতে হয় -1, এটার মান দিতে হয় -2, এটার মান দিতে হয় -3, এটার মান দিতে হয় -4। তাহলে আমরা অঙ্কটিকে করবে 0.1101। তুমি চাইলে 0 লিখতেও পারো, 0-র সাথে কোনো কিছু গুণ দিলে সেটা 0ই হয়, তার কারণে আমরা 0 আর লিখবো না, আমরা এখন 1 ধরে কাজ করব। 1 গুণ দিবে নিচের বেদের সাথে, 1 গুণ 2, এটা পাওয়ার -1, এটা পাওয়ার -2, এটার পাওয়ার -3, এটার পাওয়ার -4। তার মানে এটার উপরে পাওয়ার আছে -1 দিবে, প্লাস তারপরে আছে 1 গুণ দিবে নিচের বেদের সাথে 2-2-র উপরে পাওয়ার দিবে এই যে -2, প্লাস তারপর আছে 0 গুণ দিবে নিচের 2 এর সাথে 2, তার উপরে পাওয়ার দিবে -3, প্লাস তারপরে আছে 1 লিখবে, 1 এর সাথে গুণ করবে নিচের 2-2-র উপরে পাওয়ার দিবে উক্ত সংখ্যার উপরে -4, পাওয়ার -4। এবার কোনো সংখ্যার সাথে 1 গুণ করা মানে ওই সংখ্যাটি থাকা, তার মানে এখানে রয়েছে 2 ইনভার্স 1, ইনভার্স থাকার কারণে উপর 1 আর নিচে আছে 2 পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নাই, তার কারণে আমরা 1 মুছে দিয়েছি। প্লাস 1 এর সাথে এই সংখ্যাটি গুণ আকারে রয়েছে, তার মানে উক্ত সংখ্যাটি রয়েছে 2 ইনভার্স 2 রয়েছে, ইনভার্স থাকার কারণে উপরে 1 এবং নিচে আছে 2 স্কয়ার। প্লাস 0 কোনো সংখ্যার সাথে গুণ হলে 0ই হয়, প্লাস 1 কোনো সংখ্যার সাথে গুণ করলে সেই সংখ্যাটি থাকে, এবং ইনভার্স থাকার কারণে উপর 1 এবং নিচে রয়েছে 2 পাওয়ার 4। এবার আমরা উপরে 1 নিচে 2, প্লাস উপরে 1 নিচে 2 স্কয়ার মানে 2 দুগুণে 4, প্লাস উপরে 1 নিচে 2 পাওয়ার 4 মানে প্লাস উপরে 1 নিচে 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16। এবার এই তিনটা সংখ্যাকে যোগ করবে 0.8125। এটাকে আমরা রূপান্তর করেছি ডেসিমেলে, তার কারণে আমরা ডেসিমেলের বেস দিব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি এরকম দেওয়া থাকে 0.53 অক্টাল থেকে যদি আমাদেরকে ডেসিমেলে রূপান্তর করতে বলে, শুধুমাত্র 0.53 যেই কথা, 0.53 একই কথা। পয়েন্টের আগে কোনো সংখ্যা নাই, তার মানে 0 আছে, অথবা তুমি 0 মুছে দিলেও পারো। পয়েন্টের পরে সংখ্যা রয়েছে, তার মানে ভগ্নাংশের সংখ্যাগুলো রয়েছে। ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে আমরা এটার পাওয়ার দিতাম -1, এটার পাওয়ার দিতাম -2, তাহলে এটা ছিল অক্টালে। তাহলে আমরা 5 গুণ 8, 5-এর সাথে নিচের বেস গুণ, তার উপর পাওয়ার দিব এই যে -1, প্লাস তারপর দিব 3 এর সাথে গুণ দিব নিচের বেস, তার উপরে পাওয়ার দিব -2। এবার আমরা সংখ্যাটিকে ভাঙাবো, 5-এর 5 গুণ, ইনভার্স থাকার কারণে উপরে 1 নিচে হবে 8 পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নাই, 1 দেওয়া যেই কথা না দেওয়া একই কথা, প্লাস 3-এর 3 গুণ, ইনভার্সের কারণে উপর 1 নিচে হবে 8 স্কয়ার, উপরে 5-এর 1 গুণ হলে 5 একে 5, নিচে থাকবে 8, প্লাস 3 এবং 1 গুণ হলে 3 একে 3, নিচে 8 স্কয়ার মানে হচ্ছে 8-64। এবার এই দুটা ক্যালকুলেটরে যোগ করে দিবে, এটাকে আমরা যোগ করলে আমাদের অ্যান্সার আসে 0.671875। এটা লেখার পর তার নিচে বেস 10 দিবে। সো আশা করি তোমরা আমার পর্বটি বুঝতে পেরেছো। এই অধ্যায়ের সকল ভিডিও আমি আমার ইউটিউবের প্লে লিস্টে দিয়ে দিব, এবং আমি আমার ফেসবুক পেজের একটি প্লে লিস্ট আকারে দিয়ে দিব। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে তোমরা ডেসিমেলে রূপান্তর করবে সেটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের পরীক্ষা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমাদের ডেসিমেলে রূপান্তর করতে বলে, আশা করি তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। আজকের পর্ব এতটুকুই, সবাইকে ধন্যবাদ।